সে বলছে আমি তো খাবার দাবার সবকিছু ভালো খাই, তাহলে আমরা লিভার এনজাইমস তো সিক্রেশন কেন হচ্ছে? আমরা একটা ভুল ধারণা থাকি যে লিভার এনজাইম সিক্রেশন মানে হচ্ছে লিভার ড্যামেজ। হ্যাঁ, ডেফিনেটলি, বাট সেই লিভার ড্যামেজটা হচ্ছে নট বিকজ অফ দ্য ফুড, বিকজ অফ ইনফ্লামেশন এট দি বোন টিস্যু লেভেল। বুঝতে পারছি? আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পেকট্রাম প্যাথোলজি ভার্সেস ফিজিওলজি। এই স্লাইডে যাওয়ার আগে আই নিড টু আন্ডারস্ট্যান্ড কি তোমাদের মধ্যে কি বেসিক সেন্স কাজ করছে যখন এই স্লাইডটা তোমরা দেখছো। যে কেউ, এনিবডি রেইজ ইওর হ্যান্ড এন্ড জাস্ট স্টার্ট। আচ্ছা, আমি ইন্টারনেট থেকে একটু চাইছি কোশ্চেন, যারা ইন্টার্ন আছে। কোন আইডিয়া আছে না? আচ্ছা, প্যাথোলজি মানে কি আর ফিজিওলজি মানে কি? স্যার প্যাথোলজি মানে যে পুরো সেই লাউডার লাউডার লাউডার, জোরে বল। মানে স্যার এই যে পুরো রকম পেন বা জানেন যে এইগুলো থাকে আর কি, সিমটম গুলো দেখতে পায় পেশেন্টের, ওগুলো ইয়ে করে কি বেস করে। ওকে, এন্ড নেক্সট আর কি কি মনে হচ্ছে প্যাথোলজি শব্দটা কি? মানে ওটা খায় না, মাথায় দেয় না, কোনো ডিশের নাম? কোনোদিন কোনো একটা রেস্টুরেন্টে গেলে দেখি প্যাথোলজি লেখা আছে, তাহলে কি করবে? মানে আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে প্যাথোলজি জিনিসটা কি আসছে মাথায়। প্যাথোলজি তো স্যার কোনো রাস্তা বা কোনো রুট। স্যার হ্যাঁ? ফিজিওলজি মানে কোনো পশ্চার বা ওই কারণে হচ্ছে, এটা কোনো স্যার অন্য কোনো সিমটমের কারণে স্যার কোনো পেইস বা অন্য কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ বলো, স্যার কে একজন হাত তুলেছে? হ্যাঁ মিলান দিল, বলো। গুড, এই যে হাত তুলে দাঁড়ালো, দিস ইজ এ গুড সাইন। বল। প্যাথোলজি আমার যতটা আমার ধারণা কানেক্টেড টু আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন ফিজিওলজির সাথে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলস, তাদের ভেতরে যে হরমোনাল সিক্রিয়েশন গুলো হয় সেগুলো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, এবং সেগুলো চেঞ্জেসের জন্য আমাদের বডি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রিয়াক্ট করে। কোথাও পেইন জেনারেট হয়, অ্যালার্জেটিক রিয়াকশন হয়। তো সেগুলো সবকিছু মিলিয়ে যখন আমরা সাইন্টিফিক কোনো টেস্ট রান করি যে কেন হচ্ছে সেই রিজনগুলোর জন্য, like as urine test, blood test, or saliva test. So this segment is called pathology. গুড আনসার। নাও ওই সেগমেন্টটাকে প্যাথোলজি বলা হয়। নাও কেন বলা হয়? ফিজিওলজি সিম্পল টার্মে বডি সুস্থ আছে, ঠিক আছে, বডির মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টরস হোমিওস্টাসিসে আছে, মানে নর্মালি রান করছে এভরিথিং। হরমোন সিক্রেশন থেকে শুরু করে ব্লাড সার্কুলেশন, ইয়োর hypertension factor, blood sugar level, other enzymes, every hormone, sleep quality, mind, cognitive health, হাঁটা চলা, এভরিথিং যেগুলো নর্মাল আছে একটা সুস্থ মানুষ, তাকে ফিজিওলজি বলা হয়। ঠিক আছে, যে কতটা তার ফিজিওলজিক্যাল স্টেট ঠিক আছে, এটা এইভাবেই আমরা ডিফাইন করি। প্যাথোলজি ইন দ্য আদার হ্যান্ড, যখন তার মধ্যে কিছু না কিছু ফ্যাক্টরস এমন গ্রো করছে যে ফ্যাক্টরস গুলোর জন্য আমাদের নর্মাল ডে টু ডে বেসিস লাইফস্টাইলে কিছু না কিছু জায়গাতে সমস্যা আসছে। ঠিক আছে, সেটা চলাফেরা হতে পারে, সেটা ঘুমের প্রবলেম হতে পারে, সেটা ইনডাইজেশন হতে পারে, সেটা এক্সেসিভ ব্লাড সুগার হতে পারে, সেটা হাইপারটেনশন হতে পারে, সেটা কগনিটিভ ডিক্লাইন হতে পারে, এক্সেসিভ সেল ড্যামেজ হতে পারে, টিস্যু ড্যামেজ হতে পারে, এনিথিং। দ্যাটস আ প্যাথোলজি। ওকে, এন্ড প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখার কারণ হচ্ছে এটাই, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড কি বডির স্টেটে কতটা প্যারামিটার্স ও কিভাবে সেগুলোর এলিভেশন হয়েছে, বা কোন জায়গাতে বডির প্যাথোলজিক্যাল স্টেটটা পৌঁছচ্ছে, যে এই মুহূর্তে আমার স্টেটাস কি, কতটা আমি ফিজিওলজিক্যাল স্টেটে আছি, কতটা আমি প্যাথোলজিক্যাল স্টেটে আছি। ব্যাপারটা বোঝানো গেল? এনি কনফিউশন প্যাথোলজি ফিজিওলজি স্পেকট্রামের মধ্যে? ইয়েস, বলো। স্যার প্যাথোলজি তাহলে হাড় বোনের কোনো সমস্যা কি প্যাথোলজি ডেফিনেটলি, আসতে পারে? ইয়েস। আমি বলবো খুব সহজে বলছি, মানে সহজে মাথায় রাখার জন্য। আমরা মানুষ যখন বেঁচে আছি তখন আমরা তখন আমরা 11টা সিস্টেম আমাদের শরীরের মধ্যে চলছে। 11টা সিস্টেম: ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, এটসেট্রা এটসেট্রা। এরকম 11টা সিস্টেম চলছে। এইবারে কোনো অস্বাভাবিকত্ব সেই 11টা সিস্টেমের মধ্যে সেটাই হচ্ছে প্যাথোলজিক্যাল সিমটম। সেই প্যাথোলজিক্যাল সিমটমটা আমরা বিভিন্নভাবে, সেটা হতে পারে ব্লাড টেস্ট করে, হতে পারে ইউরিন টেস্ট করে, হতে পারে এক্স রে করে, হতে পারে এমআরআই করে, আমরা সেই প্যাথোলজিটা বার করছি, অর্থাৎ অস্বাভাবিকত্ব কোথায় এসছে। বোঝা গেল? এইটা হচ্ছে সহজ কথা। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে,
সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি কি লেখা আছে, আমি একবার জাস্ট রিভাইজ করছি, যেগুলো বললাম সেগুলোই ইন বুলেট পয়েন্টস লেখা আছে। The human body exists on a spectrum from full pathology to optimal physiology. আমরা সেই জিনিসটা এখানে দেখতে পাই যে তারা আসছে প্যাথোলজিক্যাল স্টেট নিয়ে, আমাদের কাজ হচ্ছে তাকে একটা ফিজিওলজির দিকে নিয়ে যাওয়া। রাইট অর রং? রাইট, আই নিড লাউডার আনসার, ঠিক আছে? Okay, pathology means compromised function, degeneration, pain and restricted mobility, যেটা মিস্টার শিকদার বললেন। Okay, physiology means a normal functional metabolically efficient state, যেটা আমি একটু আগে খুলে যেটা বললাম যে মেটাবলিক্যাল প্যারামিটারস মানে হাইপারটেনশন, ব্লাড সুগার কি আছে ইত্যাদি, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেই জিনিসগুলো। ওকে, our role at BFLL is to identify where the patient sits on this spectrum at every stage. Day 1 এসেছে, ফর্ম ফিল আপ হলো, এনরোলমেন্ট হলো, দ্যাটস নট ডান। সেই দিনকে যা স্টেটাস তার ছিল, আজকের ডেটে আফটার 90 days, 30 days or 20 days or 180 days তার কি কন্ডিশন, সেই জিনিসটা বোঝাটা আমাদের রেসপন্সিবিলিটি। এন্ড সেই জিনিসটা বোঝার জন্য তোমরা ফ্রন্ট লাইনে কাজ করছো, তোমাদের মাধ্যমে সেই ইনফরমেশনটা আমরা পাই, তারপরে আবার সেই ইনফরমেশনটা নিয়ে আমরা কালচার করে তোমাদের সঙ্গে বসি, তারপরে তোমাদের মাধ্যমে সেই জিনিসটা ডেলিভার হয় তাদের কাছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Okay. Now the key question remains always, before any intervention, is this patient in a pathological or physiological state? যখন আমরা অ্যাসেসমেন্ট শুরু করি, রুম 3 থেকে অ্যাসেসমেন্ট তোমরা করছো, অলওয়েজ আমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকে যে পেশেন্টের কন্ডিশনটা কোন জায়গায় আছে। ওকে, সে কতটা প্যাথোলজিক্যাল স্টেটে আছে এন্ড তার ফিজিওলজিক্যাল স্টেটটা কোন জায়গায় আছে যদি থেকেও থাকে। ওকে, এক্সট্রিম প্যাথোলজিক্যাল স্টেট হলে আমাদের ওভারঅল রেসপন্স, আমাদের অ্যাকাউন্টেবিলিটি সমস্ত কিছু বেড়ে যায়, রাইট? ফিজিওলজিক্যাল হলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে ডেটাটা নেওয়া, কতটা আমরা ডেটাটা নিতে পারছি। প্যাথোলজিক্যাল হলে ডেটা তো নেওয়া থাকছেই, সাইড বাই সাইড আমাদের রেসপন্সটা সেই পেশেন্টের প্রতি কি সেটা আরো বেশি ম্যাটার করছে, কারণ তার স্টেটাসটা কিন্তু প্যাথোলজিক্যাল স্টেটে অতিরিক্ত পড়ে আছে বেশি। ক্লিয়ার হলো? Yes. Loud answer. Okay, now the phase 1, the pathological state, role of physiotherapy. Very important. We need to understand that. So generally, এই যে ফিজিওথেরাপির রোলটা at the pathological state কিভাবে ফার্স্ট তোমরা অ্যাপ্লাই করতে যাও। Again, I would like to start with the interns. বলো কি এক্সপেরিয়েন্সে কি মনে হয় যে একটা পেশেন্ট এলো, তার প্যাথোলজিক্যাল স্টেট এইটা, সে মনে করো লেটসে তার কোনো একটা কালকেই যেরকম একজন পেশেন্ট এসেছেন লাম্বো স্যাক্রাল রেডিকুলোপ্যাথি, তো সেখানে তোমার অ্যাপ্রোচ কি হবে তার প্রতি? হোয়াট শুড বি ইয়োর অ্যাপ্রোচ? স্যার পেইন ম্যানেজমেন্ট করা, দ্য রেঞ্জ অফ মোশন চেক করে, রেঞ্জ মোশনটাকে মোবিলিটিটাকে চেক করে মোবিলিটিটাকে বাড়ানো। তারপর স্যার মানে মেইনলি পেশেন্টের তো মেইন ফোকাস থাকে যে পেইনটা কত কমবে বা কমানো সেটা। ওকে, অ্যান্ড তারপর স্যার মোবিলিটি বাড়ানো, তার মাসে স্যার স্ট্রেংথ করা, এগুলি স্যার মেইনলি মানে থাকে এদের ভিতর। আচ্ছা, অলওয়েজ আমি একটা কমনালিটি ফ্যাক্টর দেখছি, পেনটাকে ম্যানেজ করা। যেই মুহূর্তে তুমি এক্সট্রিমে পৌঁছে যাবে, বসে পড়ো, যেই মুহূর্তে তুমি এক্সট্রিমে পৌঁছে যাচ্ছ যে পেনটাকে কিভাবে ম্যানেজ করবে, তোমার ফার্স্ট টার্গেটই হচ্ছে তাকে অ্যাট দি আর্লিয়েস্ট পেনটাকে কমাবো। ওকে, বাট দ্যাট শুড নট বি ইয়োর মেইন টার্গেট। ওকে, নাও ওয়াই I will explain today. Because এই জায়গাটাতে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে যখন আমরা সার্ভিসটা প্রোভাইড করছি বা আমরা যে অবজেক্টিভ নিয়ে বিএফএলএল শুরু করেছিলাম। আই এম নট টকিং অ্যাবাউট আদার ইন্ডাস্ট্রিজ, আদার হেলথ কেয়ার সিস্টেমস। ওকে, উই আর ইনটু মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম। আমরা আমাদেরকে সব দিক থেকে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আমরা জাস্ট পেশেন্ট এলো, আচ্ছা আপনার ব্যথা হয়েছে, আচ্ছা আপনার কোমরে ব্যথা করছে, ওকে ঠিক আছে, অ্যাজ পার ইউর রিপোর্ট আপনার রেডিকুলোপ্যাথি আছে, শুরু করে দিলাম আইএফটি তে। No, a big no. We cannot do that. Now why? Instant যেখানে আমার এক্সট্রিম সিচুয়েশন হয়ে গেছে পেইন ম্যানেজমেন্ট, সেটা ফিজিওথেরাপির রোল নয়, সেটা সার্জনের রোল। ওকে, দ্যাটস আ সিক কেয়ার, দ্যাটস আ প্রাইমারি হেলথ কেয়ার অবজেক্টিভ। সেখানে ডক্টরের ইন্টারভেনশন দরকার, সেখানে একজন ফিজিশিয়ান
or a surgeon can actually intervene to diagnose the condition of the patient. Is it clear? Yes. সেখানে ফিজিওথেরাপির রোল আসছে না। তোমাদের কাছে যখন সে এসেছে তখন এসেছে একটা কমপ্লেন নিয়ে, তার সাইন এন্ড সিমটমস নিয়ে। সে জানে না তার কি হয়েছে, সে রিপোর্ট করতে জানে না। পেশেন্টকে ডক্টর বলেছেন যে আপনার এমআরআই দরকার, সে এমআরআই করাতে গেছে, করিয়ে ধরা পড়েছে, এবার তাকে ডক্টর বলেছে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে। অর অপশন 2, যে সে নিজে ডাইরেক্ট ডিসাইড করেছে আমি ফিজিওথেরাপি নেব, আমার ব্যথা কমছে না। ওকে, কিন্তু সেখানে যদি আমরা সঙ্গে সঙ্গে তার কথাটাকে শুনে যে হ্যাঁ ঠিক আছে ব্যথা কমছে না, আমরা এবার ব্যথা কমিয়ে দেবো, এরকম যদি আমাদের অ্যাপ্রোচ থাকে, তাহলে রুট কজটা কখনোই তোমরা ডায়াগনোস করতে পারবে না। কি বললাম? রুট কজটাকে ডায়াগনোস করতে পারবে না, মানে অ্যাকচুয়াল রিজনটা কি। র্যাডিকুলোপ্যাথি তো ওভারঅল কন্ডিশনটার নাম, যেটা এখন তার তৈরি হয়েছে, বাট তার পিছনের হিস্ট্রিটা কি, কিভাবে তৈরি হলো, তার লাইফস্টাইল ফ্যাক্টরস কি, সে কি রকম খাওয়া দাওয়া করে, তার বয়স কত, তার লাইফস্টাইলে তার এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স কি কি আছে, কোনো কি ইনজুরি আগে হয়েছিল না হয়নি, সমস্ত কিছু বুঝে সেইভাবে তোমার থেরাপি প্রসেসটাকে শুরু করতে হবে। প্রথমেই যদি পেন ম্যানেজমেন্টের উপর ফোকাস চলে যায়, তোমরা পুরো এই বিষয়টা কিন্তু মিস আউট করে যাবে। না, তোমার টার্গেট হচ্ছে ইনস্ট্যান্ট আমি পেনটাকে ম্যানেজ করে সেই পেশেন্টকে একটা গ্র্যাটিফিকেশন দেবো, পেশেন্ট ইজ হ্যাপি, আই এম হ্যাপি, temporarily patient will be happy, after that again pain will come back. Clear? Yes, sir. Is it true or not? Yes, sir. যদি রিলেট করতে না পারছো, যদি মনে হচ্ছে কোনো জায়গাতে রিলেট করতে পারছো না, তোমাদের ওপিনিয়নটা আলাদা, তাহলে সেটা ক্লিয়ারলি বলো, নো নিড টু ওয়ারি, আই এম ওপেন টু ডিসকাস। ওকে, বাট ওপিনিয়নটাকে বুঝতে হবে তোমাদের ওপিনিয়ন কি, যদি কোনো কিছু ডিফারেন্স হয় তাহলে বল। So physiotherapy is the primary intervention when physiology is compromised. Definitely. Physiotherapy. Therapy means it's a procedure. It's not a one-time game or it's not a one-time solution. Therapy means a procedure. Procedure takes time. Procedure doesn't happen like over the night or over just one session. Clear আছে? Yes, sir. Therapy যখন provide করছো, that means it's a procedure. Therapy. Now the instant fix হয়ে যাবে ব্যাপারটা। যে সার্জিক্যাল প্রসিডিওর, সে কি বলে আমি সার্জিক্যাল থেরাপি করছি? ভেবে বল। কারণ একটা স্পাইন সার্জন, কোন একটা স্পাইন সার্জারি চলছে, এসিএল সার্জারি চলছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, সে কি বলবে আজকে আমার এসিএল থেরাপি আছে? No, sir. বলবে কি? No, sir. কেন বলবে না? বিকজ ইটস আ ম্যাটার অফ অ্যান আওয়ার or 2 hours of job just to fix that problem. Clear? So that's not therapy. That's a procedure. That's an OT. Okay? Therapy means it's a matter of time. সেটা strength therapy হোক বা physiotherapy হোক. And when it comes to therapy, you need to understand the whole background. বুঝতে পেরেছো? Yes, sir. গোল কি কি থাকে? পেন রিডাকশন, রিস্টোরেশন অফ রেঞ্জ অফ মোশন, নিউরোমাস্কুলার রিএডুকেশন, টিস্যু হিলিং। নাও এই এত ইজিলি তো বলে দিলাম, পেন রিডাকশন, রিস্টোরেশন অফ রেঞ্জ অফ মোশন, নিউরোমাস্কুলার রিএডুকেশন, টিস্যু হিলিং। ইট টেকস a lot of time. এই নিউরোমাস্কুলার রিএডুকেশন ব্যাপারটা কখনো কি তোমরা স্টাডি করেছো? প্রীতিশ একটু আমাকে এক্সপ্লেন করো আইডিয়া দাও, নিউরোমাস্কুলার রিএডুকেশন। এনি আইডিয়া? বলো। স্যার নিউরোমাস্কুলার রিস্টোরেশন হচ্ছে আমাদের নার্ভ আর মাসেলস, আমাদের ব্রেন যেটা আমাদের মাসেলসকে বলবে, মাসেলসকে সেটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমার বেহতরি বলে আমি হাতটাকে এইখানে নিয়ে যাবো, তা হাতের মাসেলসের সেই এফিসিয়েন্সি থাকতে হবে, হাতটা বেয়ে ওনায় নিয়ে যেতে পারে। তো সেই থেকে মানে যার হচ্ছে ইঞ্জুরি আছে বা হচ্ছে কোনো কারণে হাতে সেরকম ইঞ্জুরি আছে, সাথে কতদূর মানে ব্রেন বলছে কিন্তু হাতে কতদূর নিয়ে যেতে পারে না। ঠিক আছে, তো বারবারে ওটাকে রেঞ্জ অফ মোশন বাড়িয়ে বা হচ্ছে বাইরে থেকে সাপোর্ট দিয়ে কোনোভাবে ওটাকে আস্তে আস্তে নিউরো অ্যান্ড মাসেল দুটোকে একসাথে কাজ করানো। ভেরি গুড আনসার, গুড আনসার, গুড। যদি নিউরোমাস্কুলার রিএডুকেশন তুমি এক্সপ্লেন করতে পেরেছো, আই বিলিভ দ্যাট টিস্যু হিলিং অ্যান্ড রিস্টোরেশন অফ রেঞ্জ অফ মোশন অটোমেটিকলি দিস থিংস কাম টুগেদার। একটা মাসলও একটা টিস্যু, বোনও একটা টিস্যু, right? Tissues are made up of cells. Yes. Cells death means degeneration. Cells regrow means regeneration. And tissue healing means regeneration.
and the opposite of degeneration is regeneration. অনেক কিছু বলে ফেললাম, বলো এক্সপ্লেন করো কি বললাম, এনিবডি? হ্যাঁ বলো। বুঝতে পারি কিসের উপরে বলা হচ্ছে। Okay. Tissue healing means what? Tissues are made up of cells. Yes or no? Yes, sir. Bone tissue, muscle tissues, all are made up of cells, Yes, sir. right? Yes. Tissue damage means cells death, Yes, sir. right? Yes, sir. Cells regeneration means regeneration and healing process, Yes, sir. correct? Yes. Okay. Now the opposite of degeneration means regeneration. Yes, sir. Degeneration, আমরা তো বলি degenerative factors. Yes, sir. Degeneration factors মানে কি? Tissue death, cells death হচ্ছে, right or wrong? Yes, sir. তো সেলকে নতুন তৈরি তো করতে হবে, বডিকে তো সেই স্টিমুলাসটা দিতে হবে, সেই নিউট্রিয়েন্টটা তো সাপ্লাই, ফিউলটাকে সাপ্লাই তো দিতে হবে, তখনই গিয়ে না টিস্যু হিলিং হবে। Yes, sir. এই কার্টিলেজ ওয়্যার এন্ড টিয়ার, লিগামেন্ট ড্যামেজ, টেন্ডন ড্যামেজ, লিভার ড্যামেজ, স্টোমাক লাইনিং ড্যামেজ, ইনফ্লামেশন হওয়া, ব্রেন সেল ড্যামেজ অর্থাৎ কগনিটিভ ডিক্লাইন, পার্কিনসন্স ডিজিজ, আলজাইমার্স, these things are because of tissue damage. And tissues damage means cells death. সেল ডেথ তো ন্যাচারাল প্রসেস, তাহলে এটা নিয়ে এত বেশি চিল্লামিল্লি করছি কেন? কারণ সেল ডেথ হচ্ছে কিন্তু সেল রিগ্রো হওয়ার ফ্যাক্টরস গুলো বডির মধ্যে কমে যাচ্ছে। ক্লিয়ার হলো? Yes, sir. তো যখন ফ্যাক্টরস গুলো কমে যাচ্ছে, দ্যাট মিনস বডি ইজ নট গেটিং এনাফ সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু জেনারেট নিউ সেলস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? Yes, sir. সো শুধুমাত্র যদি আমি পেন ম্যানেজমেন্টের উপর কাজ করি তাহলে কিভাবে নতুন সেল তৈরি হবে বলো? So that is why you need to understand that there has to be a balance of electrotherapy or any other modalities of physiotherapy, and at the same time you need to focus on other aspects, food, sleep and new tissue formation এর জন্য কি কি therapeutic procedure হতে পারে সেগুলোর উপরে, and that's why we call it a multidisciplinary approach. কি বলি আমরা? Louder. Yes. Do not expect strength gains or metabolic improvement at this stage. যখন সে একটা এক্সট্রিম প্যাথোলজিক্যাল স্টেট নিয়ে আসছে, সেই মুহূর্তে স্ট্রেংথ থেরাপিস্টের একদম এক্সপেক্ট করা উচিত নয় যে আমি তাকে একটা কিছু এক্সারসাইজ করিয়ে তাকে পুশ করালে তার ভালো হয়ে যাবে, তার স্ট্রেংথ চলে আসবে। নো, সেই স্ট্রেংথ ফ্যাক্টর ফিরে আসতে বা রিস্টোর করতে সেখানে অনেকগুলো কাজ আছে। তো যখন সে প্যাথোলজিক্যাল স্টেট নিয়ে আসছে, ইনিশিয়ালি তাকে ফিজিওথেরাপির মাধ্যমেই তাকে হ্যান্ডেল করতে হবে। দ্যাট ইজ অলসো নট জাস্ট বাই ইলেকট্রোথেরাপি, মোস্টলি আন্ডারস্ট্যান্ডিং দ্য পেশেন্ট ব্যাকগ্রাউন্ড, applying electrotherapy when it's needed, going to root cause by using your own hands means applying manual therapies, understanding their range of motion, muscle load, mechanical load threshold কতটা আছে, হাত উঠিয়ে কতক্ষণ রাখতে পারছে বা পা উঠিয়ে কতক্ষণ রাখতে পারছে, মাইল্ড রেজিস্ট্যান্স দিয়ে বোঝা আগে তার রেঞ্জ অফ মোশন কোথায় কি প্রবলেম আছে, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার হয়েছে? কি কি মনিটর আমাদেরকে সবসময় করে যেতে হবে? তার পেন স্কোর, রম মিন্স রেঞ্জ অফ মোশন, ইনফ্লামেশন মার্কার্স এন্ড ফাংশনাল ক্যাপাসিটি। ইনফ্লামেশন মার্কার্স যদি তোমরা না করো, তোমরা যতই ফিজিওথেরাপি দাও কিছুতেই তোমরা ওয়ার্ক করাতে পারবে না। দেয়ার আর ফিউ ইনফ্লামেটরি মার্কার্স যেগুলো পরে আমরা আরেকদিন আলোচনা করব, বাট মোস্টলি HSCRP, high sensitive C-reactive protein, ESR, erythrocyte sedimentation rate, CRP, C-reactive protein, IL-6, interleukin-6 and interleukin alpha and beta factors, TNF, tumor necrosis factor alpha, TNF alpha. এই মার্কার্স গুলোকে পড়ে বুঝতে হয় যে তার বডির স্ট্যাটাস কি। আরো ইজি হচ্ছে কিছু লিভার এনজাইমস হয়, SGPT, SGOT, ALT, serum globulin, এই ফ্যাক্টরস গুলো যদি এলিভেশন হয়ে যায়, দ্যাট মিনস দেয়ার আর সাম প্রবলেমস। দেয়ার আর সাম প্রবলেমস মিনস সে বলছে আমি তো খাবার দাবার সবকিছু ভালো খাই, তাহলে আমার লিভার এনজাইমস এত সিক্রেশন কেন হচ্ছে? আমরা একটা ভুল ধারণা থাকি যে লিভার এনজাইম সিক্রেশন মানে হচ্ছে লিভার ড্যামেজ। হ্যাঁ, ডেফিনেটলি, বাট সেই লিভার ড্যামেজটা হচ্ছে নট বিকজ অফ দ্য ফুড, বিকজ অফ ইনফ্লামেশন
at the bone tissue level. বুঝতে পারছি? কিছু মাথা ঢোকেনি? Okay. Liver enzymes, SGPT, SGOT, serum globulin, ALT, এই ফ্যাক্টরস গুলোর মধ্যে একটা এলিভেশন দেখতে পাওয়া যায় যাদের মধ্যে ডিজেনারেটিভ কন্ডিশন থাকে বা অনসেট অফ ডিজেনারেশন। হাঁটুতে সবে সবে ব্যথা শুরু হয়েছে, কার্টিলেজ হালকা হালকা ড্যামেজ হওয়া শুরু হয়েছে, তাদের লিভার এনজাইমস চেক করো, দেখতে পেয়ে যাবে ওখানে ওপর নিচ হচ্ছে, ফ্লাকচুয়েশনস হচ্ছে। ওকে, সেই ফ্লাকচুয়েশনসটা হয় বিকজ অফ দি বোন টিস্যু ড্যামেজ। কারণ লিভারে সব সময়তে যখনই বডিতে কোনো ইনফ্লামেশন আছে, লিভারে সেটা রিফ্লেকশন তোমরা দেখতে পাবেই পাবেই কিছু না কিছু ভাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম তো? নট নেসেসারিলি কি তার ফ্যাটি লিভার হতে হবে বা তার খাওয়া দাওয়া গন্ডগোলের জন্য তার হচ্ছে বা অ্যালকোহল ইনটেকের জন্য হচ্ছে, নট নেসেসারি। বোন টিস্যু ড্যামেজ, লিগামেন্ট ড্যামেজ, টেন্ডন ড্যামেজ, মাসল ড্যামেজের জন্য লিভারে সেটা চাপ পড়ে, লিভারে সেটা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? এনি কোয়েশ্চেন? এমনকি একটা ছোট এক্সাম্পল, জাস্ট টু sure, sure. অ্যানেকডোট, সেটা হচ্ছে ধরো কেউ ব্লাড টেস্ট করিয়েছে, তার ALT AST হাই এসছে, তুমি ধরে নিলে যে তার ফ্যাটি লিভার আছে, অথচ USG করে দেখা গেল ফ্যাটি লিভার নেই। হতে পারে যে তার কয়েকদিন ধরে মাড়ি ইনফ্লেমড হয়ে রয়েছে, দাঁতে ব্যথা, মাড়ি ইনফ্লামেশন হয়ে রয়েছে, তার লিভারটা এনজাইম খুব হাই হয়ে রয়েছে। তো এইরকম শরীর জানিয়ে দেবে বায়োমার্কার দিয়ে যে তোমার শরীরে কোথাও না কোথাও কিছু না কিছু ইনফ্লামেশন আছে। সিমিলারলি এই ব্যথার পেনেরও যেমন স্যার বললেন, হ্যাঁ, এই মার্কার গুলো ব্লাড টেস্টের থেকে ধরা পড়বে। রিউমাটয়েড ফ্যাক্টর বলো, TNF আলফা বলো, এই IL-6 বলো, হ্যাঁ, এইসব জিনিসগুলো ধরা পড়বে, এটা শরীরই জানিয়ে দেবে। হ্যাঁ, তো সেই বায়োমার্কার গুলো ধরে তোমাকে এগোতে হবে, নাকি আমার এখানে কোন ব্যথা হয়েছে, আমার এখানে হাঁটুতে ব্যথা হয়েছে, সেইটা শুনে তুমি অমনি ইলেকট্রোথেরাপি দিতে শুরু করো। ওকে, সো রেড ফ্ল্যাগস, পেন বেড়ে যাচ্ছে, নিউরোলজিক্যাল সাইন্স বুঝতে পারছো, বডি গিভ আপ করে দিচ্ছে, যেটা সল্টলেকে অদীপ অনেকবার ফেস করেছে অনেক পেশেন্টদেরকে নিয়ে। ইনস্টেবিলিটি, ইমিডিয়েট আগে বাড়ির লোককে জানাবে, তারপর তো ফিজিশিয়ানকে জানাবে, সবার আগে বাড়ির লোক। বি সেফ ফার্স্ট। যেরকম আমি দেখতে পাচ্ছি তার স্টেবিলিটির অভাব, বডি ছেড়ে দিচ্ছে, ভুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই ধরনের কন্ডিশন হলে কিছু করার আগে সবার আগে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আগে কল, বাড়ির লোককে খবর দেওয়া, তারপরে তার যে ফিজিশিয়ানের ডিটেলস যদি দেওয়া থাকে তাহলে সেই ফিজিশিয়ানকে জানানো, অথবা আমাদের ইন হাউস ফিজিশিয়ান বা ম্যানেজমেন্টকে সঙ্গে সঙ্গে জানানো যে এরকম একটা কাণ্ড ঘটছে। ওকে, ফেজ 2, প্যাথোফিজিওলজি ওভারল্যাপ, দ্য ট্রানজিশন জোন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, আগের স্লাইডটা একটু দেওয়া যাবে? দুটো তিনটে জিনিস খুব শর্টে বলছি, টাইম নষ্ট করছি না। একটা হচ্ছে পেইন স্কোর। অনেক সময়তেই আমাকে বা স্যারকে বলতে শুনেছো যে কেউ এসে যদি পেন বলছে, আমরা তাকে সাথে সাথে বলি অন আ স্কেল অফ 1 to 5 কত, তো সে ইনভেরিয়েবলি সে বলবে 5 এ 5, হ্যাঁ, 4 এ 5, বা অন আ স্কেল অফ 1 to 10 কত, সে বলবে 7 8। কিন্তু সেটা হয়তো নট নেসেসারিলি, সেটা তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পেনের স্কেলটা কি। যদি সেটা সত্যি সত্যি 10 এ 10 হয় বা 5 এ 5 হয়, তাহলে বুঝতে হবে যে এনার ইমিডিয়েট দরকার অ্যাকচুয়াল মেডিকেল অ্যাটেনশন। সে সার্জন হতে পারে, হোয়াটএভার হতে পারে। ঠিক আছে। নাম্বার 2, রেঞ্জ অফ মোশন। রেঞ্জ অফ মোশন তুমি দেখছো আমাদের জেনারেল রেঞ্জ অফ মোশন যা তার থেকে কম আছে, বিকজ অফ ইনফ্লামেশন, বিকজ অফ দ্য পেন। PNF তুমি মাসল আর ইয়ের নার্ভের বা নিউরনের তুমি কানেকশন বললে, PNF ব্যাপারটা তোমরা জানো, ইয়ে থেরাপিস্টরা জানো PNF কাকে বলে? বলো, পুরো টানটা বলো। একটা নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন। সেটা কি জিনিস একটু সাদা ভাষায় বুঝিয়ে বলো। মানে স্যার ওই লাউড দাদা যেরকম বললেন না, যে দাদা। মানে সিনিয়র, ওকে, বলো। যেরকম বললেন যে ওই ব্রেনের সাথে মাসেলের যে কোঅর্ডিনেশনের ব্যাপারটা, তো PNF এর মানে আমরা যেটা জেনেছি যে PNF এর তো অনেকগুলো টার্ম থাকে, অনেকগুলো প্রিন্সিপাল থাকে। তো মানে আমরা এমন কিছু মুভমেন্ট করাবো যেটা কিনা বারবার মানে করানোর পরে মানে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে শুরু করবে। এক্স্যাক্টলি। তো
এই কথাটা আসছে অ্যাডাপ্টেশন, এক্সটার্নাল ফোর্স, যেখানে সে নিজে পারছে না তুমি একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, দিয়ে তাকে কিছুটা হেল্প করছো, এটা বারে বারে করতে করতে সে তার তখন নিউরন আর মাসেল অ্যাডাপ্ট করে নিচ্ছে সিস্টেমটাকে, তখন তুমি যে এক্সটার্নাল ফোর্সটা ব্যবহার করছো সেটা আলটিমেটলি গিয়ে ওটা একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে রেঞ্জ অফ মোশন কিছুটা বাড়ছে। তো দ্যাট ইজ সিএস। নেক্সট হচ্ছে ইনফ্লামেটরি মার্কার্স, আলোচনা করা হয়ে গেছে। ফাংশনাল ক্যাপাসিটি মানে এই যে তুমি এইগুলো করার ফলে ডে টু ডে অ্যাক্টিভিটিতে তার কতটা হেল্প হচ্ছে, সে কি সিঁড়ি দিয়ে চড়তে পারছে, সে কি বাজারের থলি নিয়ে বাজার যেতে পারছে, এটসেট্রা এন্ড এটসেট্রা। ওকে, নেক্সট ফেজ 2 প্যাথোফিজিওলজি ওভারল্যাপ। এখানে ম্যাক্সিমাম পেশেন্টস মানে বলতে গেলে 80% পেশেন্টস কিন্তু প্যাথোফিজিওলজি কন্ডিশন নিয়ে আসে, না ফুল ফিজিওলজি না ফুল প্যাথোলজি। ওকে, ইন বিটুইন, দ্যাটস ওয়াই বডিটাকে এইভাবে ডিভাইড করা হয়েছে। সো এই জিনিসগুলো না একটু ক্রিটিক্যাল হয়। কালকে একজন পেশেন্ট ঢুকেছে, তার এক্সাম্পলটা দিই, রিসেন্ট একদম। তোমরা লম্বোস্যাক্রাল রেডিকুলোপ্যাথি তো জানো যে কন্ডিশনটা কিরকম হয়, রাইট? কি কি সিমটম থাকে একটু এক্সপ্লেন কর। একদম তুমি আর এক্সপ্লেন করবে না, আমি অন্যদের থেকে আনসার চেয়েছি। বল শিল্পী, বলো শাইনি বলো, তুমি একদম চুপ করে আছো, বোরিং লাগছে, বলো। পেন ইন লোয়ার ব্যাক, রেডিয়েশন হবে পেনের পা অব্দি, আর ফরওয়ার্ড বেন্ডিং এ অসুবিধা হবে। ওকে, এগুলো হচ্ছে বেসিক সাইন এন্ড সিমটমস। থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স ইজ সামথিং দ্যাট লাস্ট ব্রেথ অবধি তুমি যতদিন এই প্রফেশনে আছো, এই হেলথ কেয়ার প্রফেশনে ঢুকেছো, কি মাইন্ড নিয়ে ঢুকেছিলে সেটা ভুলে যাও। যখন ঢুকে গেছো, দেয়ার শুড নট বি এনি লুকিং ব্যাক। তোমাকে কন্টিনিউয়াস পড়াশোনা করে যেতে হবে, পড়াশোনায় চালিয়ে যেতে হবে। পেশেন্ট যখন পাচ্ছ, সব পেশেন্টের মধ্যেই কিছু না কিছু ইউনিক ফ্যাক্টর আছে, কিছু না কিছু শেখার আছে, সেগুলো তোমাকে স্টাডি করে যেতে হবে, নোটস বানাতে হবে। আমি আজকেও নোটস বানাই, আমি গতকালও নোটস বানাতাম। মিস্টার শিকদার সারাদিন ভিডিও দেখছেন, পড়াশোনা করছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এসাগাম সারাদিনই উনি পড়ছেন, আমাকে কোয়েশ্চেন করছেন, আমি ওনাকে বোঝাচ্ছি। তো এই কালচারটাকে ভেতরে যদি আমরা বিল্ড করতে না পারি, তোমরা যেটা শিখছো সেটা যদি পাস অন না করো আরেকজনের মধ্যে, কোনোদিন হতে হবে সেটা বাড়বে না, মানে ওটা ছোট হতে থাকবে। তোমারই কালকের একটা এক্সপিরিয়েন্স বলছি। যিনি এসেছিলেন তুমি বললে যে আচ্ছা, এই ওনার- ভিডিওটা অনলাইনে যাবে তো পেশেন্টের আমি নাম নিচ্ছি না। নাম নিয়ে ফেলেছো। আমি লাভ করছি। Okay, আবার প্লিজ আরেকবার রিটেক। একটা পেশেন্ট বলবো না, মেম্বারে তুমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে যে তার লোয়ার বডি ওয়ার্কআউট করাচ্ছি, অথচ খানিকক্ষণ বাদে মাথায় যন্ত্রণা শুরু হচ্ছে। ইজ ইট? ইয়েস। ওকে, তো দ্যাট ইজ আ ভেরি টিপিক্যাল কেস। হ্যাঁ, এটা তুমি যা পড়াশোনা করে এসছো এতদিন, এটা দিয়ে তুমি মেলাতে পারলে না। এইবারে তুমি যেমন আমার সাথে আলোচনা করলে, এবার তোমার নিজেকেও পড়াশুনো করতে হবে। আমি কিছু কিছু কিউজ তোমায় দিয়ে দেবো। হ্যাঁ, তুমি সেটা নিয়ে আরো পড়াশুনো করতে হবে, আরো চর্চা করতে হবে, কেন এটা হচ্ছে, কেন এই টিপিক্যালি এটা। এবং এই চর্চা করতে করতেই তুমি ওর সলিউশনটা পাবে। তোমাকে কেউ পুকি কাটা সলিউশন, একদম হাতে তৈরি হাতে গরম সলিউশন দিতে পারবে না, ইভেন ডাক্তাররা পারবে না। ওকে, সো আই থিঙ্ক এই পেজটা এখানে এত বেশি ডিসকাশন করার দরকার নেই, বিকজ উই হ্যাভ ডিসকাস দিস এন্টায়ার স্লাইড, বিকজ এই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে তোমাদেরকে। ইউ ক্যান গো থ্রু ইট। ওকে, লেটস রন। বাট স্টিল দেয়ার ইজ সামথিং হুইচ ইজ ইম্পর্টেন্ট। এই ফিজিওথেরাপি কতদিন চলবে, তারপরে স্ট্রেংথে কখন ঢুকবে, এই যে ব্যাপারটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। আমি একটুখানি জাস্ট একবার গো থ্রু করছি। Because many patients exist in a blend of pathology and early physiology at once. This is the most complex and nuanced phase. যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে তোমরা বুঝতে পারবে না ওইভাবে বাইরে থেকে। ফিজিওথেরাপি তো চলতে থাকবে, বাট যখন স্ট্রেংথ ট্রেনিং তোমরা ইন্ট্রোডিউস করছো, দেয়ার হ্যাজ টু বি প্রপার অ্যাওয়ারনেস এন্ড কশন নিয়ে। মানে এরকম নয় যে এবার সে স্ট্রেংথে ঢুকে গেছে মানে এবার আমি ফুল ফেজে তাকে সমস্ত মুভমেন্ট করাতে শুরু করে দেবো। নো, সেটা চলবে না। বিকজ এক্সারসাইজ সিলেকশনটা খুব ম্যাটার করছে, কি কি এক্সারসাইজ আমি ওখানে দিচ্ছি। ওকে,
যেরকম এই যে কেসটা আমি বললাম যে দিস ইজ রেয়ার কেস, তাকে কিন্তু মোস্টলি স্ট্রেংথেনিং দেওয়া হয়েছে, কিন্তু খুব টেকনিক্যালি এক্সারসাইজ গুলোকে সিলেক্ট করা হয়েছে যে কি কি এক্সারসাইজ তাকে দেওয়া যাবে। আমাদের এক্সারসাইজ সায়েন্সের মধ্যে সাপোর্টেড মুভমেন্ট, সেমি সাপোর্টেড মুভমেন্ট, স্ট্রাকচারাল মুভমেন্ট, কম্পাউন্ড মুভমেন্ট, আইসোলেটেড মুভমেন্ট, ইউনিল্যাটারাল, আইসোল্যাটারাল, বাইল্যাটারাল, অনেক কিছু আছে। দ্যাটস আ পিওর এক্সারসাইজ সায়েন্স, যে কিভাবে এক্সারসাইজ সিলেকশন হয়, কোন এক্সারসাইজ কার জন্য সুটেবল সেটা পরের ব্যাপার, কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে এক্সারসাইজ সিলেকশনের মধ্যে আইসোমেট্রিক, লো লোড, কন্ট্রোলড, নো কম্প্রেসিভ অর ব্যালিস্টিক লোডিং, লাইক সাডেন যেগুলো চেঞ্জেস হচ্ছে, সাডেন ইমপ্রুভ মানে সাডেন জয়েন্ট অফ অ্যাকশনস কাজ করছে, যেখানে সাডেন মাসল ফোর্স অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, সেই ধরনের মুভমেন্ট জেনারেলি প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশনে যে সমস্ত পেশেন্টসরা আসছে তাদেরকে দেওয়া যায় না, কারণ তাদের নিউরোমাস্কুলার অ্যাডাপ্টেশন থাকে না, তাদের বডি সেভাবে কন্ডিশন নয়, তাদের মেন্টাল অ্যাডাপ্টেশনটা নেই, তাই সেই অ্যাডাপ্টেশন, নিউরোমাস্কুলার অ্যাডাপ্টেশন, মোটর স্কিল অ্যাকুইজিশন, এগুলো কি শোনা শোনা লাগছে ডানগুলো না ফার্স্ট টাইম শুনছো? শোনা তো? তো এই মোটর স্কিল অ্যাকুইজিশন যে সে যে কিভাবে সেটাকে অ্যাডাপ্ট করছে, এক্সারসাইজের ফর্ম এন্ড টেকনিক, মুভমেন্টস কিভাবে হচ্ছে, সমস্ত কিছু আস্তে আস্তে খুব ধরে রয়ে শয়ে করে 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 একটা জায়গাতে তাকে নিয়ে আসা হয়, কিন্তু কন্টিনিউয়াসলি তার রিঅ্যাসেসমেন্ট চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা ইন্টারভালে লাইক 1 মাস হয়ে গেছে রিঅ্যাসেসমেন্ট, এই সুমিত্রাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন পেশেন্টকে রিঅ্যাসেসমেন্ট করতে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম যে সোমবার দিন আমার এতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে সল্ট লেকে, আবার সোমবার দিন গিয়ে আবার সেই পেশেন্টগুলোকে ডেকে নিয়েছে, পরে রেক্টিফাই করলো যে না মঙ্গলবার দিন আছে। তো সেই পেশেন্টগুলো অলরেডি অনেক পুরনো, তারা বহুদিন ধরে এক্সারসাইজ করছে, বাট তাদের মধ্যে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। কারণটা কি, সেই কারণে আসছি পরে। তো সেই ক্ষেত্রে যখন স্ট্রেংথ থেরাপিস্টের কাছে ঢুকে গেছে বাট স্টিল প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হোলিস্টিক হেলথ কনসালটেন্টকে জানাতে হবে, অ্যান্ড সাইড বাই সাইড ফিজিওথেরাপিস্টকে জানাতে হবে যে এখানে ফিজিওথেরাপি দরকার আছে। যেটা আমি বারবার করে বলি যে স্ট্রেংথ থেরাপিস্ট আর ফিজিওথেরাপিস্টের মাঝখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার ফেজ 3 অ্যাডভান্সিং ফিজিওলজি থেরাপিউটিক স্ট্রেংথ ট্রেনিং। সে এবার ফিজিওলজিক্যাল স্টেটে এসেছে, আমি দেখতে পাচ্ছি সে সমস্ত ধরনের মুভমেন্ট করতে পারছে। এবার যখন তার ফিজিওলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে আমি এগোচ্ছি, তার প্যাথোলজিক্যাল স্টেট হয়ে গেল, প্যাথোফিজিওলজিক্যাল স্টেট হয়ে গেল, এবার আমি ফিজিওলজিক্যাল স্টেটের ওপরে এবার কাজ করছি। এই জায়গাটা যখন পৌঁছায় তখন কিন্তু আগে পেশেন্টের ফিজিওলজিক্যাল বেসলাইন অ্যাচিভ হয়ে গেছে, সেটা আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। আচ্ছা, এবার গোল কি, লিন মাসল মাস ডেভেলপমেন্ট অ্যান্ড মেটাবলিক ইমপ্রুভমেন্ট, যাতে ডিজেনারেশনকে আমরা রিভার্স করতে পারি। কি কি? লিন মাসল মাস ডেভেলপমেন্ট। মাসল মাস ডেভেলপমেন্ট মানে এটা নয় যে তাকে আর্টল সার্জারিং হয়ে তাকে বডি বিল্ডিং করতে হবে। মাসল মাস ডেভেলপমেন্ট মানে হচ্ছে লিন এসেনশিয়াল মাসল মাস। আমি এটা বারবার করে বলে থাকি, LEM, লিন এসেনশিয়াল মাসল মাস ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ আ ভাইটাল অ্যাসপেক্ট। এটার ব্যাপারে তোমরা কি জানো যারা ফিজিওথেরাপিস্ট আছো, একটুখানি আমাকে ব্রিফ দাও। इतना सन्नाटा क्यों है? ডোন্ট টেল মি কি এটার ব্যাপারে কোনো কিছু চ্যাপ্টার নেই তোমাদের। মাসেল কোন টাইপের হয়? হ্যাঁ, দাও অনেকক্ষণ বাদে বলো ঠিকই। স্কেটার মাসল, স্মুথ মাসল আর কার্ডিয়াক মাসল। এবারে কোন মাসলটা গ্রো করে বা কমে যায়? স্কেলেটাল মাসল, ঠিক আছে। এই সব মাসারই সেটা হয়, বাট সব মাসলই হয়, catabolic in যেটার terms of কন্ট্রোল catabolic. আছে তোমার, যেটার উপর কন্ট্রোল আছে সেটা হচ্ছে স্কেলিটাল। এটা সায়েন্টিফিক টার্ম হচ্ছে কোনটা ক্যাটাবলিক ইন নেচার। হ্যাঁ, হাইলি ক্যাটাবলিক ইন নেচার হচ্ছে তোমার স্কেলেটাল মাসলস। স্কেলিটাল মাসল ক্যাটাবলিক ইন নেচার, যেটার মাসল প্রোটিন সিনথেসিস সম্ভব MPS বলা হয়, মাসল প্রোটিন সিনথেসিস ইন শর্ট। এক্সটার্নাল ইউসেজ অফ এক্সারসাইজ এবং প্রোটিন ইনটেক, তাই তো? তো সেই যে গেন করছো, মাসলটা যে গেন হচ্ছে মাসল প্রোটিন সিনথেসিসের মাধ্যমে, সেটা হচ্ছে লিন মাসল মাস গেইন। কারণ বুঝো বল, একটা বেসিক সেন্স লাগাও। তুমি একজনকে ফিজিওথেরাপি প্রোভাইড করবে, আমি এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম, ফিজিওথেরাপিস্টরাই আমাকে অনেক গালিগালাজ করেছিল অনলাইনে, ঠিক আছে, একটা ভিডিও হবে। লিন এসেনশিয়াল মাস না থাকলে তোমরা ফিজিওথেরাপিটা কিসের উপর অ্যাপ্লাই করবে আমাকে বল, জাস্ট কিছুক্ষণের জন্য ভাবো।
একটা মানুষের মধ্যে, শরীরের মধ্যে তুমি মাসেল মাস দেখতে পাচ্ছ না। তুমি যে ইলেকট্রোথেরাপিটা দেবে, তার যে ওয়েভস গুলো কোথায় গিয়ে হিট করবে? বোনে, লিগামেন্টসে, টেন্ডনসে, তাহলে কোথায়? অ্যাবজর্পশনটা কোথায় হবে? এনিবডি? হ্যাঁ বল। স্যার মাসেল এর মধ্যেই অ্যাক্টিভেট মাসেলের হকে দিতে হবে যাতে মাসেলটা অ্যাক্টিভেট না তুমি ফিজিওথেরাপিস্ট? আর না গুড আনসার। অ্যাবজর্পশনটা, যে রেডিয়েশনটা তুমি দিচ্ছ বা যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করছো বা যেটা তোমার অবজেক্টিভ, সেটার অ্যাবজর্পশনটা তো একটা লেয়ারে গিয়ে হবে। সেটা কি বোনে, মাসলসে? যদি মাসের ডেন্সিটি না থাকে তাহলে কোথায় গিয়ে? এটা অ্যাডিপোস টিস্যুতে গিয়ে হিট করবে, ফ্যাটে গিয়ে হিট করবে। ফিজিওথেরাপিটি কি সম্ভব হবে তার জন্য, অ্যাপ্লিকেবল হবে তার যদি মাসি না থাকে? যার জন্য এমআরআই পরে বা ডেক্সা স্ক্যান পরে দেখা হয় যে তার মাসের পার্সেন্টেজটা কতটা আছে শরীরে। আমি যে তাকে ফিজিওথেরাপি দিচ্ছি বা আমি যে তার উপরে এত মেহনত করছি, তার যদি মাংসপেশি না থাকে তাহলে আমি কিসের উপর ফিজিওথেরাপিটা দেব? রাইট? কারণ মাসল মাস যদি প্রিজার্ভ কন্ডিশনে না থাকে তাহলে তার জয়েন্ট অ্যাকশনস গুলো মুভ হবে কি করে? মানে লেন্থেনিং, শর্টেনিং বা কন্ট্রাকশন ফ্যাক্টরটা কোথা থেকে আসবে? ব্যাপারটা বুঝতে পারছো কি? মানে ফ্যাট যেটা থাকে, ফ্যাট টিস্যুস, সেটার তো কন্ট্রাক্টাইল নেচার হয় না। মাসল মাস আছে বলেই না সেটা মুভ করছে মাসল মাসের ভরসাতে। কারেক্ট? ভুল কিছু বলছি কি? সায়নে খুব রেগে আছো তুমি? ওকে, সো মেটাবলিক ইমপ্রুভমেন্ট এন্ড ডিজেনারেশন রিভার্সালটা হচ্ছে আমাদের গোল, এন্ড সেটা পসিবল প্রথমে তো মাসল মাস ডেভেলপমেন্ট। এবার এই মাসল মাস ডেভেলপমেন্টের কিন্তু কোনো বয়স হয় না। হ্যাঁ, পার্সেন্টেজটা কমতে লাগে, মানে দ্য অ্যামাউন্ট অফ মাসল মাস এক্সপেকটেশন গ্রোথ যেটা হয়, দ্যাট ডেফিনেটলি কমতে থাকে বয়সের সাথে সাথে, বাট ইট ডাজ নট মিন কি বন্ধ হয়ে যায়। তার বড়সড় এক্সাম্পল হচ্ছে শিল্পা স্যার। হ্যাঁ, তো at this age the amount of muscle mass that he has commendable. Okay, so TST progression follows আমরা কিভাবে করি? আমাদের এসওপি কি? ইকুইপমেন্ট হায়ারার্কিটাকে বুঝতে হবে। আমরা সবার আগে কেটেলবেল এন্ড ডাম্বেল নিয়ে রাখি। ফ্রি লোড আগে বুঝতে হবে যে ফ্রি লোডে কতটা ইউজ টু। স্ট্যান্ডার্ড Standard অপারেটিং প্রসিডিওর। তুমি যেখানেই যাও না কেন তাদের একটা সেট রুলস এন্ড রেগুলেশনস থাকে, এইভাবে করতে হবে। তুমি তোমার পরবর্তীকালে যখন অকুপেশনালি কোথাও জয়েন করবে, তাদের সেট রুলস থাকবে যে এইভাবে একটা পেশেন্টকে হ্যান্ডেল, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে এগোতে হবে। এই যে স্টেপ গুলো তারা বানিয়ে রেখেছে তাকে বলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ওকে, সো ফার্স্টে আমাদের টার্গেট হয় ফ্রি লোড দিয়ে আগে বোঝা। এরও আগে আরেকটা জিনিস আমরা অ্যাপ্লাই করি, মানে রেজিস্ট্যান্স ব্যান্ডস, যেটা আমরা এখানে লেখা নেই। রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আগে আমরা দেখি যে তার স্ট্রেংথ ফ্যাক্টর কিরকম আছে একদম বেসিক লেভেলে, এন্ড আফটার দ্যাট আস্তে আস্তে আমরা ফ্রি লোড থেকে আস্তে আস্তে মেশিনের দিকে আমরা পৌঁছাই। মেশিন ইউজেসটা দেখে ইজি মনে হয়, বাট দ্যাট ইজ ভেরি রিস্কি যদি প্রপারলি তোমরা সুপারভাইজ করতে না পারো। কারণ মেশিনের ব্যাপারটা, মেশিন কিন্তু একটা স্ট্রাকচার্ড ট্র্যাজেক্টরিতে মুভ করে এগেন্স্ট দ্য গ্র্যাভিটি। আমি একটুখানি কনটেক্সট থেকে এবার বেরোচ্ছি, এই স্লাইডে এটা নেই। যখন বলছি কেন মেশিন লাস্টে আসছে আমি সেটা একটু এক্সপ্লেন করে দিই। ল্যাট পুল ডাউন বা স্মিথ মেশিনে কোনো মুভমেন্ট, অলদো স্মিথ মেশিন নেই এখানে, অ্যান্ড সিটেড ড্রয়িং, এই যে মুভমেন্টস গুলো আমরা মেশিনে করে থাকি, এটা ট্র্যাজেক্টরি হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, তো সেই স্ট্রেট লাইনটাকে অ্যাচিভ করার জন্য অনেক সময় কি হয়, পেশেন্টের যদি নিউরোমাসকুলার অ্যাডাপ্টেশন না থাকে, কতটা জলদি আমি টানবো লোডটা অ্যান্ড কতটা ফাস্ট আমি ছাড়বো লোডটা, এটার অ্যাডাপ্টেশন থাকে না বলে অনেক সময় ইনজুরি হওয়ার চান্সেস বেশি বেড়ে যায় মেশিনে এক্সারসাইজ করা দিবি। তাই মেশিনে এক্সারসাইজটা খুব সাবধানে করাতে হয়। সেটা যদি তুমি ফ্রি লোড নিয়ে করাও না, সেখানে রিস্ক ফ্যাক্টর অনেকটা কম, ডেফিনেটলি লোডটা কম রাখতে হবে। রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করানোটা অনেক সেফ, কারণ ওটা ইলাস্টিসিটি ফ্যাক্টর কন্ট্রাক্ট করছে, লেদারিং করছে, এটা তোমার নিজের কন্ট্রোলে, পেশেন্টের নিজের কন্ট্রোলে। বাট ওয়ান্স মেশিন দিয়ে দিচ্ছ, মেশিনটা কিন্তু তখন যদি মেশিনকে কন্ট্রোল করার মতো যদি পেশেন্টের ক্যাপাসিটি না থাকে, মেশিন পেশেন্টকে কন্ট্রোল করতে শুরু করে দেবে। ব্যাপারটা বুঝতে পারলাম না, আরেকবার বলবো। ওকে,
তো দ্যাটস ওয়াই আমাদের এইভাবে প্রোগ্রেশনটা হয়। একদম বেসিক আমরা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে শুরু করি, তারপরে ফ্রি ওয়েট আস্তে 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 পেছনের দিকে এগোই। লোড প্রোগ্রেশন, ভলিউম প্রোগ্রেশন, মুভমেন্ট কমপ্লেক্সিটি। বাট এক্সারসাইজ উইদাউট নিউট্রিশন ইজ ইনকমপ্লিট। নিউট্রিশন থেরাপি নিয়ে আজকে হচ্ছে না, পরে একদিন নিউট্রিশন নিয়ে বসবো। নিউট্রিশনের পার্ট হচ্ছে ইটস পিওর, লাইক যতটা এখানে আমরা আজকে কথা বলছি না, দিস আর অল বেসড অন বায়োমেকানিক্স, মোস্টলি বায়োমেকানিক্স। আমি যত মেটাবলিক ফ্যাক্টরের দিকে ঢুকবো, যত হরমোনস অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টর, তত ওটা বায়োকেমিস্ট্রির দিকে হবে ব্যাপারটা। ওকে, তো আজকে আমি ওই দিকে এগোচ্ছি না, আমি বায়োমেকানিক্স ফিজিক্স এর মধ্যে আছি। ওকে, তো এক্সারসাইজ উইদাউট নিউট্রিশন ইজ ইনকমপ্লিট। এটা সবসময় একটা কেভিয়েট, একটা ডিসক্লেমার পেশেন্টকে দিয়ে দিতে হবে, যে যদি আপনার নিউট্রিশন ঠিক না থাকে, আপনি বাড়িতে গিয়ে মিষ্টি খাচ্ছেন। আমাদের সকালবেলা একটা পুরো ব্যাচ আসে, সে বাইরে গিয়ে সারাদিন চা খাচ্ছে, চিনি দিয়ে মিষ্টি খাচ্ছে, চিনি দিয়ে চা খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা দেখছেন ভিডিওটা আপনারা সবাই খুব ভালো করে জানেন যে কাদেরকে নিয়ে বলছি। চিনি দিয়ে চা খাওয়া বন্ধ করুন, আদারওয়াইজ যে কোনো দিন ইনজুরি হতে পারে, যে কোনো দিন এসিএল টিয়ার হতে পারে। ফ্র্যাপেচিনো, ক্যাপুচিনো, কোল্ড কফি, ফ্র্যাপেচিনো কোল্ড কফি, আচ্ছা আচ্ছা, উইথ চকলেট, With chocolate, সিরাপ, চকলেট কেক, চকলেট কেক, তারপরে এই সমস্ত জিনিস যদি এক্সারসাইজের পরে খাওয়া হয় ডেইলি, এমনি ওবেসিটি আছে, এমনি ইনফ্লামেশন শরীরে আছে, এমনি স্কোয়াট করতে গিয়ে হাফ রেঞ্জ অফ মোশনে বসার থেকে বেশি হচ্ছে না, একজন দুজন এমনি বসে থাকছেন, তার উপর যদি আরো বেশি এই ধরনের চিনি জাতীয় কোনো খাবার খাওয়া হয়, আমি বারবার বলছি যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে এক্সারসাইজ করানোর সময়তে, তখন একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। সো প্লিজ ইটস এ রিকোয়েস্ট যে এই ধরনের চিনি দেওয়া খাবার খাওয়া বন্ধ করুন। ইনফ্লামেশন তো কমবে না, ইনফ্লামেশন বাড়ছে শরীরে, কারণ বয়সটাও বাড়ছে, এটা বুঝতে হবে। হ্যাঁ বলো। আরেকটা জিনিস হলো ফ্রুট থেকে যেটা সুগার আছে ওটা থেকে হ্যাঁ, ফ্রুট থেকে সুগার আসে, অনেকের এইটার ধারণা মধ্যে থাকে। আজকে না ঢুকলেই ভালো, কারণ এটা নিউট্রিশনে আমাদের ডিটেলসে ঢুকতে হবে। থ্যাংক ইউ ফর সেভিং মি, আমি এখন ঢুকে যেতে বলবো। না না, ছোট করে বলে দাও। অভি যে ওর বক্তব্য হচ্ছে, নিশ্চয়ই অনেকে ফ্রুটস খেতে খুব ভালোবাসে। এই যে ফ্রুটেরিয়ান ডায়েট, অনেকের মাথায় থাকে আমি ফ্রুটস খাই, আমি এত সকাল সকাল উঠে আমি এক গাদা ফল খাই, এখন আম খাচ্ছি, লিচু খাচ্ছি, is very healthy. ইট ইজ ভেরি হেলদি। ইটস জাস্ট দ্য অপোজিট। ফ্রুটস এর খাওয়ার জন্য বা মেটাবলাইজ করার জন্য যে অ্যামাউন্ট অফ শরীরে যে বেসিক লোডটা পড়ে, মানে ভেরি গুড। আমার মাথায় একটা খুব সুন্দর একটা মানে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন এসছে। সাপোজ আমি একজনকে 10 কিলো কেটেলবেল দিয়ে স্কোয়াট করাচ্ছি, ঠিক আছে, তার শরীরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মাসল মাস আছে, সেই 10 কিলো নিয়ে স্কোয়াট করা, ফুল রেঞ্জ অফ মোশনে বসতে পারছে, তার সমস্ত লিগামেন্ট ঠিক আছে, তো তার জন্য 10 কিলোটা কোনো ব্যাপারই নয়। সেম অ্যামাউন্টে এবার মনে করো সেই 10 কিলো কেটেলবেলটাকে সরিয়ে দিয়ে ফ্রাক্টোজ লোডটাকে নিয়ে আসো, অ্যামাউন্ট অফ ফ্রুটস, যে ফ্রুটস থেকে সে ফ্রাক্টোজ পাচ্ছে, সেই ফ্রাক্টোজটাকে মেটাবলাইজ করার জন্য তার লিভারের উপরে একটা চাপ পড়ে, ঠিক আছে, লিভারকে সেটা হ্যান্ডেল করতে হবে। এবার মনে করো অলরেডি তার অন্যান্য ফ্যাক্টরের জন্য তার লিভার ইজ কম্প্রোমাইজ, তার উপর সে ফল খাচ্ছে, ফ্যাটি লিভারে ফল খাচ্ছে। ইয়েস, তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে বাধ্য। ওকে, যেরকম যার শরীরের ক্যাপাসিটি নেই, তাকে তুমি 10 কিলো কেটেলবেল দিয়ে স্কোয়াট করাতে পারবে না, তাকে ফুল রেঞ্জ অফ মোশন বসানো তো দূরের কথা, তাকে হাফ রেঞ্জ অফ মোশন বসানোর জন্য যেটুকু তার লিগামেন্টের টেন্ডেন্সি স্ট্রেংথ দরকার, সেটাও তার শরীরে নেই। তাহলে সেই ক্ষেত্রে তখন তার জন্য স্কোয়াট ইজ নট অ্যাডভাইজেবল, রাইট? কিন্তু সেই মুভমেন্ট অন্য একজন করে ফেলবে। সেরকম ভাবেই ফ্রুটস এর মধ্যে প্রবলেমটা নেই, প্রবলেমটা হচ্ছে শরীরের ইন্টারনাল সিস্টেমের মধ্যে অলরেডি প্রবলেম আছে, তার উপর যদি ফ্রুটস খাওয়া হয় ডেইলি বেসিসে, তাহলে প্রবলেম আরো বেড়ে যাবে। সো ইটস আ ম্যাটার অফ রিলেটিভিটি, যে কার কিরকম ক্ষমতা আছে, কার কন্ডিশন কি জায়গায় আছে, সেই অনুযায়ী খাবার খাওয়া দরকার আছে, সেই অনুযায়ী ফ্রুটস খাওয়া দরকার আছে, সেই অনুযায়ী লোড নেওয়া দরকার আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে, এবার এই যে ব্যাপারটা, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, পেশেন্ট সার্ভিস ইকিউ। ইকিউ মানে ইকুয়ালাইজার নয় কিন্তু মিউজিক সিস্টেম। ইকিউ মিন্স ইমোশনাল কোশেন্ট। মানেটা কি ইমোশনাল কোশেন্ট? আইকিউ শুনেছো তোমরা? ইন্টেলিজেন্স কোশ্চেন। এবারে ইকিউটা কি স্যার বুঝাবে? কারণ আজকাল আইকিউ কে ধরা হয় না, আজকাল ইকিউ কে ধরা হয়। ওকে, আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে, সাপোজ আমি তোমাদের সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট না করি,
প্রশ্ন না করে, মাঝে সাঝে দু একটা লুজ স্টপ না করে, না হাসিয়ে, জাস্ট স্লাইড গুলো বলে বেরিয়ে যাওয়া, কিভাবে করে কানেকশন বিল্ড হলো? কি ইমোশনাল কোনো ব্রিজ বিল্ড হলো? হলো না। এই যখন অনামিকা ঢুকলো, আমি জিজ্ঞেস করলাম, অনামিকা তোমার শরীর ঠিক আছে? অনামিকা বললো একদম ঠিক আছে। শাহিনীকে দেখে মনে হচ্ছে হেভি রাগ হচ্ছে। বিলেটেড হ্যাপি বার্থডে শাহিনী। ওকে, 1 সেকেন্ড। সো এই যে মনে রাখলাম যে শাহিনীর কালকে বার্থডে ছিল, অনামিকা শরীর খারাপের জন্য কালকে লিভ নিয়েছিল, অদীপ এসেছে, অদীপে জিজ্ঞেস করুন সাপ্লিমেন্ট এনেছো, অদীপ ওখানে প্রিন্টারের কালিটারি সম করে দিয়েছে। আচ্ছা, প্রীতিশা কিছু একটা একটু আগে জিজ্ঞেস করতে গেছিল, আমার পরে মনে পড়েছে, আমি ওর সঙ্গে পরে বসবো। ঠিক আছে, অভিজিৎ 2 দিন ধরে বলছি কিছু না কিছু আমার সাথে কথা বলবে, সুমিত্রা একটা ব্লান্ডার করে তবে ঠিক করে, সকলে তার বিশাল বড় ব্লান্ডার করেছে, যাই হোক। হ্যাঁ, চুপ একদম। হ্যাঁ, তো এই যে আমি কথা তোমাদের সঙ্গে বলছি, সাইড বাই সাইড আমি রিকল করছি সমস্ত কিছু, যে কি কি ইনসিডেন্ট কার সঙ্গে কি কি হয়েছে, কি দরকার আছে। সাপোজ আমি এগুলো কিছু না করে সিম্পল অফিসে আসছি, গুড মর্নিং, গুড নাইট, আচ্ছা কি কাজ করেছো, করনি, বেরো। If I do this, there will be no emotional bridge. কোনো ইমোশনাল তোমার স্টেটমেন্ট, কোনো কোশ্চেন কিছুই থাকবে না, কাট কাট ব্যাপারটা হয়ে যাবে। We are human beings. Human beings means there has to be an emotional quotient. ইমোশনাল কোশ্চেন ছাড়া মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারে না। আজকে যে এআই ডেভেলপমেন্ট করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিসের বেসিসে ডেভেলপমেন্ট হচ্ছে জানো? হিউম্যান ইমোশনাল কোশ্চেন্টের উপরে, যে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করি সেটাকে আর্টিফিশিয়ালি ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ ওটাকে আরো বেশি ব্যবহার করে, যাতে মানুষের কাজ যাতে ও আমাদের তাড়াতাড়ি ইজি করে দেয়। তো যদি আমাদের ভেতরে ইকিউ না থাকে, আমরা কিভাবে আজকে পেশেন্ট সার্ভিস দেবো? পেশেন্ট তো আসছে ইমোশনাল স্টেটে। এখানে 99% পেশেন্টসদের সবার কিছু না কিছু সমস্যা আছে, অ্যান্ড দে আর অল সাফারিং ক্রনিক্যালি। তো তাদের মেন্টাল স্টেটটাও কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছে। সেটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, অ্যাকনলেজ না করি উইথ ইমোশনস, then we will lose out everything. And we are human beings. They are not machines. We use machines to treat them. They are not machines. We are not machines. We are human beings with emotional factors. আমাদের ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, আমাদের রাগ আছে, আমাদের মধ্যে জেলাসি আছে, আমাদের মধ্যে সমস্ত কিছু আছে, বাট সবকিছু একটা ব্যালেন্স থাকা দরকার আছে। কারেক্ট? যদি হ্যাঁ, একটা ছোট খালি এখানে স্যারের ইয়েতে অ্যানেকডোট করছি, স্ট্রেংথ কোচেদের জন্য বটে, ফিজিওথেরাপিস্ট এবং ইন্টার্নদের জন্য। স্যার কিন্তু একটা বারবার কথা বলছে অ্যানেকডোট, এটা কিন্তু মেডিকেল ল্যাঙ্গুয়েজে খুব ব্যবহার হয়। এটা জিজ্ঞেস কেউ তোমরা করছো না, আমি নোটিস করছি। আচ্ছা, মানে কি স্যার? গুগল করে নিও, একটু খাটতে হবে ভাই, ঠিক আছে? এইবারে সেটা হচ্ছে বোথ স্ট্রেংথ কোচ এবং ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ফিজিওথেরাপি ইন্টার্নসদের বলছি। সেটা হচ্ছে, যদি পেশেন্টের সাথে এই ইমোশনাল ব্রিজটা তৈরি না হয়, তুমি বেস্ট অফ দ্য সার্ভিস দেওয়ার পরেও তার কিন্তু পেন কমবে না, তার কিন্তু স্ট্রেংথ বাড়বে না। ইমোশনাল কোশেন্ট এবং ইকুয়েশন উইথ দ্য পেশেন্ট, উইথ দ্য মেম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ওই সিনেমাটাতে জানো কি, এমবিবিএস কি, গুন্নাবাই এমবিবিএস, ওটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ ছিল সিনেমাটার মধ্যে, যে পেশেন্টের নাম পর্যন্ত ডাক্তাররা জিজ্ঞেস করছে না, সবাই এসে প্রসিডিওর করে চলে যাচ্ছে, অ্যান্ড হি ইজ নট গেটিং হিলড। দ্য মোমেন্ট ডক্টর asked his name and the emotional bridge is being made, হ্যাঁ, তখন কিন্তু সে হিলিং এর দিকে যাচ্ছে, সে কিন্তু আবার হেসে উঠছে। এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের সাথে, মেম্বারের সাথে ইমোশনাল ইকুয়েশনটা তো তৈরি করা দরকার, এবং সেটা যদি না হয়, তুমি মেকানিক্যালি একটা ইউএসটি দিয়ে দিলে, একটা আইএফটি দিয়ে দিলে, ছেড়ে দিলে, ঘড়ি দেখলে হ্যাঁ টাইম হয়ে গেছে, সে হেঁটে চলে গেল, সে কিন্তু ফিল করবে যে আমাকে ঠিক মতো দেখা হলো না, এবং সত্যি সত্যিই তার সেই পেনটা কিন্তু কমবে না। সেই কারণে ওই ইমোশনাল ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো যদি দরকার হয়, মুন্না ভাই এমবিবিএস কে আবার দেখি। সো এই জন্যই অলওয়েজ আমরা বলি যে মেম্বারের নাম মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। মনে না থাকলে ফ্রন্ট ডেস্কে জিজ্ঞেস করে নাও,
মেম্বারকে ডাইরেক্টলি জিজ্ঞেস করো না, যারা অলরেডি পুরনো মেম্বার, দে উইল বি ফিলিং ভেরি ব্যাড অফেন্ডেড যে আমার নাম জানে না, আমি এতদিন ধরে এখানে আসছি। আমার অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, আমি মেম্বারের নাম বা কি ক্যাটাগরিতে আছে আমি বুঝতে পারি না, তখন আমাকে মেম্বারের সাথে কথা বলতে বলতে আমি ল্যাপটপে সার্চ করতে শুরু করি যে আপনি আচ্ছা কবে কবে আসেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কবে কবে আসছে, তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট চার্টটা দেখে তার নামটা মনে পড়ে যাবে আমার। কিন্তু আমি যদি বুঝিয়ে দিই যে তার নাম আমি ভুলে গেছি, সেটা খারাপ জিনিস, সেটা কখনো আমাদের করা উচিত নয়। প্রত্যেকটা মেম্বারের নাম, যারা তোমরা অলওয়েজ তাদেরকে থেরাপি প্রোভাইড করছো, এক্সারসাইজ করাচ্ছ, কমিউনিকেট করছো, অলওয়েজ মনে রাখা উচিত। ব্যাপারটা বুঝতে পেরেছি? আদারওয়াইজ ইমোশনাল কোশ্চেন কোনোদিনও বের হবে না, কারণ প্রত্যেকজন এভরি পেশেন্ট যখন তারা আসে তাদের মধ্যে কিন্তু একটা ডাউট, এক্সট্রিম ডাউট, একটা ফিয়ার ফ্যাক্টর, আগে তো ঠিক হয়নি, আদেও কি হবে, এই ফ্যাক্টর গুলো নিয়ে কিন্তু তারা আসে। আর জেনারেলি বিএফএল এ যারা আসে, আমি অলওয়েজ একটা কমন ফ্যাক্টর দেখেছি, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসেছে, কোথাও গিয়ে তারা পায়নি, তারপরে গিয়ে তারা বিএফএল এসে পৌঁছায়। জেনারেলি আমরা সেটাই দেখেছি। তো এই জন্য আমাদের কাছে না প্রত্যেকটা পেশেন্টের ওপরে আমাদেরকে স্ট্রিক্ট একটা অ্যাসেসমেন্ট, রুটিন, প্রোগ্রাম, তার এসওপি আছে, এসওপি অলওয়েজ মেনটেন করতে হয়, প্রোটোকলটা অলওয়েজ মেনটেন করতে হয়, কারণ প্রত্যেকটা পেশেন্টের মধ্যে ইউনিকনেস আছে। এই প্রত্যেকটা পেশেন্টকে আমরা TST-10 এ আপগ্রেড করলাম, এখন TST-10 এর পেশেন্টদের এমন অবস্থা হয়েছে তাদেরকে আবার TST-10 আসতে হবে। কেন বল? তাদের বয়স হচ্ছে, তাদের ডিজেনারেশন ফ্যাক্টর গুলো বাড়ছে, বিকজ তাদের শরীরে সেই লেভেল অফ নিউট্রিয়েন্ট সাপ্লাই নেই, তাদের ফুড হ্যাবিট ঠিক নেই, তাদের Stress. লাইফস্টাইলের মধ্যে প্রচন্ড স্ট্রেস, তাদের মেন্টাল স্ট্রেস অতিরিক্ত বেশি, ঘুম নেই, ইনসমনিয়া, স্লিপ ডিস্টারবেন্স, এটসেট্রা এটসেট্রা। তো সেই ফ্যাক্টরস গুলো নিয়ে যখন তারা এখানে এসে পৌঁছায়, দে লুক ফর আ হোপ অ্যান্ড হ্যাপিনেস, and BFNL has always prioritized hope and happiness. যদি সেই ফ্যাক্টরটা আমরা মিস করে যাই, we are growing, the team has now grown up and it's big enough, in coming days আরো বড় হবে। তো আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা এক্সারসাইজ করাচ্ছি, we are trying to give the best of the best services, best in class আমাদের এক্সারসাইজ করানোর স্টাইল, ফিজিওথেরাপি দেওয়ার স্টাইল। এখন পেশেন্টসরা এটা বলছে যে এই ডিভাইস নিয়ে আসুন, ওই ডিভাইস নিয়ে আসুন, উই উইল ডেফিনেটলি। কিন্তু যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, এই টিমের মধ্যে ফার্স্ট অফ অল ইমোশনাল কোশেন্ট, সেম জিনিসটা যখন তোমরা হ্যান্ডেল করছো পেশেন্টদেরকে, তাদের সঙ্গে সেই ইমোশনাল কোশেন্টটাকে মেনটেন রাখা খুব ইম্পর্টেন্ট। বাট ইট ডাজ নট মিন losing your or compromising your professionalism. There is a disclaimer. Emotional quotient মানে নয় যে পেশেন্ট এসে আমি জড়িয়ে ধরে নিলাম, আমি আপনাকে খুব ভালোবাসি। নো, সেটা নয়, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, পেশেন্ট এসে কমপ্লেন করে দেবে। ডোন্ট ডু ইট। ইমোশনাল কোশেন্ট মানে হচ্ছে এমপ্যাথেটিক্যালি, মানে এমপ্যাথি নিয়ে। কটা বাজে সাহেব? 3টে? 3টে পাক্কা 3টে বাজে? ভেরি গুড, গুড টাইমিং, শেষ হয়েছে। হ্যাঁ, তো সেই এমপ্যাথিটাকে নিয়ে কথা বলা, প্রফেশনালিজম রেখে না, তাদের সামনে লুজ স্টক করা মানে এটা নয় যে তোমরা ইমোশনাল কোশেন্ট বানাচ্ছ, ঠিক আছে? পার্সোনাল কোনো ডিসকাশন মানে এটা নয় যে তোমরা ইমোশনাল কোশেন্ট বানাচ্ছ, ঠিক আছে? প্রফেশনালি তাকে অ্যাড্রেস করা, তার নাম মনে রাখা, তার সমস্যাটাকে বুঝে তাকে গাইড করা, তার ব্যথা হলে ব্যথাটাকে দেন অ্যাড্রেস করা। তোমার যদি ক্যাপাসিটিতে না থাকে, ফ্রন্ট ডেস্কে জানিয়ে আমাদের সাথে, আমার সাথে মিটিং সেট করা, যাতে তার এটা মাথায় থাকে যে আমি যেখানে যাচ্ছি আমাকে নিয়ে এরা চিন্তা ভাবনা করে, আমাকে এরা ভুলে যায়নি। সুমিত্রা, কি হয়েছে? কিছু বলার নেই। We are trying to build the emotional quotient. কে এসেছে সাহেব? মনিতা বিশ্বাস। ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যান্ড অলওয়েজ এই ইন্টারাকশন করার সময়তে কার সাথে কিভাবে আমরা ইন্টারাক্ট করছি, কথা কিভাবে বলছি ম্যাটার করে।
তার সামনে যদি আমরা লুজ স্টক করি, হাসাহাসি করি, মোবাইল দেখি, গায়ে এরকম করে বসে আছি, মোবাইল দেখছি, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে এইভাবে, বা তার সামনে আমি কোনো নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কথা বলছি, বা আমি কারো ডিগ্রি নিয়ে কথা বলছি, বা কেউ ফোন ঘাটে সেটা নিয়ে কথা বলছি, বা আমার নিজের ফ্রাস্ট্রেশন নিয়ে কোনো কথা বলছি, এই সমস্ত জিনিস করলে কিন্তু বা একে অপরকে অ্যাডভাইস করছে, অ্যাডভাইস এইটা কেন করলি, ওটা কেন করলি না, এটা করলে ভালো এই হতো। জিনিসগুলোতে কিন্তু পেশেন্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা বা পেশেন্টের যে ভরসাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর এটা শুরু হয় খুব ছোট 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 ফ্যাক্টর দিয়ে, আর সেই ছোট ছোট ফ্যাক্টর গুলোই কিন্তু খুব বড় ইম্প্যাক্ট মাইন্ডের মধ্যে ফেলতে থাকে আস্তে আস্তে একটা করে ইমপ্রেশন। সেই ইমপ্রেশন গুলো যখন জমে যায় একটা টাইমের পরে, সেটা একটা বড় জায়গায় গিয়ে পৌঁছায়। দ্যাট ইজ ওয়াই ভেরি ইম্পর্টেন্ট এমপ্যাথেটিক্যালি প্রফেশনাল অ্যাপ্রোচ রেখে ইমোশনাল ব্রিজ মেনটেন করা, তাদের সঙ্গে ইন্টারাক্ট করা, কথা বলা, নিজেকে রেসপেক্ট দেওয়া সবার আগে। যদি তুমি নিজেকে রেসপেক্ট দিতে না পারো, কেউ পেশেন্টকে রেসপেক্ট দিতে পারবে না। দিস ক্লিন অ্যান্ড ক্লিয়ার। নিজেকে যতটা রেসপেক্ট দেবে, অটোমেটিক্যালি পেশেন্টরা তোমাদেরকে রেসপেক্ট দেবে। তোমাদেরকে পেশেন্ট যদি রেসপেক্ট দেয়, অটোমেটিক্যালি তোমাদের ভেতরে যে বন্ড, সেই বন্ডটাকে মেনটেন থাকবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে, লাউড। কারণ নিজেকে রেসপেক্টটা দাও, নিজে যতটা রেসপেক্টফুলি কথা বলবে, নিজেকে নিয়ে যতটা তুমি ভালো ভাববে, সবার মধ্যে কিছু না কিছু ল্যাকিংস ডেফিসিয়েন্সি থাকে। পুরো মানুষ অল আর নট দি সেম। 5টা আঙুর সমান হয় না একটা টিমের মধ্যে। সবার মধ্যে কিছু না কিছু ডেফিসিয়েন্সিস খামিয়া থাকবে, সবার ইনসিকিউরিটি আছে, সবার ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে, কিন্তু সেটাকে ব্যালেন্স করতে হয়, সেটাকে অ্যাড্রেস করতে হবে যে আমার কি কি ফ্যাক্টরগুলো নিয়ে আমি ইনসিকিউর আছি। থাকতেই পারে এনভি, থাকতেই পারে জেলাসি, থাকতেই পারে সুপিরিয়রিটি কমপ্লেক্স, থাকতেই পারে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, থাকতেই পারে। সবার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি। কিন্তু বুঝতে হবে যে কোনটা কতটা জায়গায় গিয়ে আমাকে ওটা কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কেওস, একটা মেস, কমপ্লেন করতে থাকা, এগিয়ে অপরের ব্যাপারে কমপ্লেন করতে থাকা, এ ওটা করছে না, ও ওটা করছে না, দিস থিং গোজ অন। ইন দি এন্ড রাতে বেলাতে গিয়ে ওই জিনিসগুলো কিন্তু মনে পড়ে না। কখন মনে পড়ে? আমি কতটা ভালো করতে পারলাম আজকে, আমাকে নিয়ে পেশেন্ট কতটা ভালো কথা বললো, সেইগুলো ম্যাটার করে। তো যার জন্য নিজেকে রেসপেক্ট দাও, অটোমেটিক তুমি বুঝতে পারবে যে কাজের জন্য তোমাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে, সেই কাজটা আরো বেটার হচ্ছে। যত কাজ বেটার হবে, অটোমেটিক্যালি পেশেন্টদের ট্রাস্ট, ফেথ, তাদের রেসপেক্ট তোমাদের প্রতি, সেই জিনিসটা বিল্ড হতে থাকবে। অ্যান্ড এইভাবেই ইকিউ ফ্যাক্টরটা কিন্তু আস্তে আস্তে নার্চার হতে থাকে। নরচার নয়, নার্চার। নরচার হয়ে গেলে তো চলবে না, তাই নার্চার করতে হবে। মানে সেটাকে আস্তে আস্তে জল দিতে হবে, ওটার উপর ফার্টিলাইজার, পেস্টিসাইড দিতে হবে, খাবার দিতে হবে। নিজেকে রেসপেক্ট করো, পেশেন্টদের রেসপেক্ট পেতে গেলে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে, কোনো প্রশ্ন যদি থাকে এখন আর জিজ্ঞেস করো না। লাঞ্চ ব্রেক, ওকে, এভরিওয়ান এনজয় দ্য লাঞ্চ। ব্রেকিং ইজ ডান।